আমার এই গল্পের কেন্দ্রবিন্দু অবিনাশ। চলুন গল্পটা এবার শুরু করা যাক। অবিনাশ অবিনাশ ধপ করে বাজারের ব্যাগটা রান্নাঘরের মেঝেতে ফেলে একটু যেন ধমকের সুরে স্ত্রী অপর্ণাকে বলল, শোনো অপর্ণা, আগামী সপ্তাহের আগে আর কিন্তু বাজার হবে না। যা আনা হয়েছে তাই দিয়েই পুরো সপ্তাহটা তোমাকে চালিয়ে নিতে হবে। এমনভাবে স্ত্রীর ওপর মেজাজটা দেখালো যেন বাজারের দাম বাড়ানোর পেছনে অপর্ণারও হাত রয়েছে। বাজারের জিনিসপত্রের যা দাম, এর যে শেষ কোথায়, এইসব চিন্তাতেই অবিনাশের মাথাটা গরম হয়ে রাগটা গিয়ে পড়ল অপর্ণার ওপর। ভাবটা একেবারে যেন ঝিকে মেরে বউকে শেখানো। কলের মিস্ত্রি বংশীর সাথে আবার বাজারে দেখা। দু চারটে কথার মাঝে বংশী ইনডাইরেক্টলি বলেই দিল যে এ মাসেই ওর বাকি টাকাটা শোধ করে দিতে হবে। বাংলা কথায় ওকে আর ঘোরানো যাবে না। অবিনাশ গায়ের আধ ভেজা জামাটা খুলতে খুলতে ভাবে ও কোন দিকে যাবে। ওদিকে আবার গতকাল সন্ধ্যে থেকে সন্তুর ঘরের আলোটা জ্বলছে না। ওর ঘরটা এমনিতেই একটু যেন অন্ধকার অন্ধকার। দিনের বেলাতেও লাইট জ্বেলে রাখলে ভালোই হয়। ওটা আবার এলইডি। লোকে বলে এলইডি লাইটে নাকি মিটার কম ওঠে, কিন্তু প্রথম ধাক্কাটাই একেবারে ইলেকট্রিক শক খাওয়ার মতো। তারপর তো আছেই আবার ইলেকট্রিক বিল। গোয়েঙ্কা সাহেবের দয়ায় বিলের বহর দিনে দিনে বেড়েই চলেছে। তাতে মাঝে মাঝে মনে হয় পুরনো দিনেই ফিরে যেতে হবে, যাকে বলে হাতে হারিকেন। এইসব চিন্তা করলেই অবিনাশের বুকটা যেন একটু তাড়াতাড়ি ওঠানামা করে। বেশি ভেবেই বা কী হবে, এটাই তো সিস্টেম। অবিনাশ যখন একা থাকে তখন এইসব বিভিন্ন চিন্তা মাথাটার ভিতর কিলবিল করতে থাকে। কখনো কখনো আবার ছেলেবেলার কথা চোখের সামনে ভাসতে থাকে। কিভাবে বাবার সাথে বলতে গেলে পালিয়ে আসতে হয়েছিল। অবিনাশের বাবা ওপার বাংলায় একটা সরকারি চাকরি করত। মোটামুটিভাবে ওদের অবস্থা সচ্ছলই ছিল। অবিনাশের দুজন দিদিও ছিল। অবিনাশের মনে আছে, রাতে ওরা যখন সবাই খেতে বসেছে তখন অবিনাশের বাবা ওর মাকে বলল, জানো তো, অফিসের শামসুদ্দিন বাবার এক সহকর্মী। বললেন বাকি কথাটা শামসুদ্দিন সাহেবের মুখেই শোনা যাক। সুরেশবাবু, আপনার লগে একখান কথা আসিল, সবার সামনে কন যাইব না। আপনি আর আপনার এই বয়সটা মাইয়াগুলারে লইয়া এই আমগ দেশে থাকবেন না। আমার কথাটা যদি আপনি কানে লন, এই দেশেই ওই দেশেই চলিয়া যান। ওই কথাটা শোনার পরেই অবিনাশের বাবা মনটা স্থির করে ফেলে যে আর ওই দেশে থাকবে না। তারপর একদিন ওই দেশের অর্থাৎ নিজের দেশের মায়া কাটিয়ে সমস্ত পাট চুকিয়ে বাক্স প্যাটটা বাঁধা চাঁদা করে দর্শনার দিকে আমাদের সবাইকে নিয়ে রওনা দিল। মেঘনা আর পদ্মার উপর দিয়ে একটা বেশ বড় নৌকো করে। দর্শনায় একটা ঘটনা এখনো অবিনাশের আবছা আবছা মনে পড়ে। সমস্ত জিনিসপত্রের সাথে বাবা একটা হাতদাও নিয়ে এসেছিল। দর্শনায় যখন কাস্টমস আমাদের মালপত্র চেক করছে তখনই ওদের নজরে পড়ে গেল সেই হাতদাটা। কাস্টমস ইন্সপেক্টর বাবাকে বললেন, সুরেশবাবু, আপনি এইটা নিয়ে যাইতে পারবেন না, কারণ আমারও কাছে এইটা একটা ওয়েপন। উত্তরে বাবা বললেন, এটা তো ফল ফলাদি কাটার একটা দা মাত্র। কাস্টমস ইন্সপেক্টর উত্তরে বলেছিলেন, জানেন তো, বাংলায় একটা কথা আছে, পচা শামুকেও পা কাটে। আমার বাবা উত্তরে বলেছিলেন, সেই জন্যই তো আমি পায়ে জুতো পরেছি। অবিনাশের আরও একটা কথা মনে আছে, বাবা বলতো, সম্প্রদায় দিয়ে মানুষ বিচার করবি না, ভালো মন্দ দুই সম্প্রদায়ের ভেতরই আছে।
বাবা শামসুদ্দিন সাহেবের উদাহরণটা দিয়েছিলেন। অবিনাশের আরেকটা কথা খুব মনে পড়ে, দর্শনা কি গোয়ালন্দ এখন আর ততটা মনে নাই। নৌকো থেকে নেবে সবাইকে নিয়ে বাবা একটা ভাতের হোটেলে ঢুকলো। অবিনাশের কানে এখনো হোটেল মালিকের কথাটা বাজে। মালিক আমাদেরকে জিজ্ঞেস করলো, কর্তা কি খাইবেন, পাবদা না ইলিশ? দুইটাই খাসা, একবার খাইলে আবারও খাওয়ানোর হাউস জাগবো। অবিনাশের কাছে এসব এখন সবই স্মৃতি, বিশেষ করে এই অতিমারির যুগে। অবিনাশের ভাবনায় হঠাৎই ছেদ পড়ল অপর্ণার ডাকে। অপর্ণা বলল, মুখের মাস্কটা খোলো আর একটু সাবান দিয়ে ওটা ধুয়ে ক্লিপ দিয়ে বাইরে রোদে দিয়ে দাও। অবিনাশ নিজের মনেই বিড়বিড় করে আর ভাবে, কি জ্বালাতন, মাস্ক পরো, বাইরে থেকে এসে হাত ধোও, দোকান বাজারে বা বাইরে বেরোলে লোকের থেকে দূরে দূরে থাকো। এই বয়সে কাহা তোকে এইসব ঝামেলা ভালো লাগে? এখন মানুষের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। আমাদের সামাজিকতা কি বিপন্ন হতে চলেছে? কি এক বিচিত্র রোগ, কবে যে এর থেকে মুক্তি পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কি না। কয়েক সপ্তাহ আগে দৈনিক রবিবাসরীয়তে একটা আর্টিকেল বেরিয়েছিল। তাতে জানা যায় প্রায় 100 বছর আগেও 1918, 19 বা 20 সালে নাকি স্প্যানিশ ফ্লু বলে এই ধরনেরই একটা মহামারী সারা বিশ্বে থাবা বসিয়েছিল। প্রায় 5 কোটি মানুষ পৃথিবী থেকে নিকেশ হয়ে গিয়েছিল। ওই রোগটাও খুব কন্টেজিয়াস ছিল, কিন্তু মনে হয় কোভিড-19 মতো ছিল না। অন্ততপক্ষে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পেরেছিল। আর 2020 কোভিড-19, কারো করোনা হয়েছে শুনলেও আতঙ্ক তৈরি হচ্ছে, মনে হচ্ছে এই বুঝি আমারও করোনা হলো। সুতরাং শতহস্ত দূরে থাকাটাই এই সময়ের দস্তুর। অবিনাশ আরও ভাবে, এটা কি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পরিণতি? তাই যদি হতো তবে তো 100 বছর আগে পরিবেশের গায়ে সেইভাবে কেউ আঘাত করেনি। আরও একটা প্রশ্ন অবিনাশকে নাড়া দেয়, কুকুর, বেড়াল বা অন্যান্য পশু পাখির তো করোনা হচ্ছে না, ওরা তো মুখ লুকোচ্ছে না, তবে কি শুধু মানুষকেই মুখোশের আড়ালে চলে যেতে হচ্ছে? আরও ভাবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, গরিব, বড়লোক, করোনা কাউকেই রেয়াত করছে না। অবিনাশ ভাবে, অলমাইটির কাছে তাহলে তো সবাই সমান। সামাজিক বিভাজনের জন্য কি আমরাই দায়ী? এই তো খানিক আগে পাড়াটার গলির মুখে জনা 4-5 লোকের একটা জটলা দেখা গেল। অবিনাশ যখন বাইরে থেকে ফিরছিল তখন পাড়ারই একটি ছেলে, প্রতাপ, অবিনাশকে বলল, কাকু, গতকাল রাতে রায়বাবু চলে গেলেন। অবিনাশ বাড়ি ফিরে অপর্ণাকে এই খবরটা দিল। আরও বলল, জানো তো, ওদের ইদানিং খুব আর্থিক দুরবস্থা চলছিল। রায়বাবুর কারখানাটা গত 4-5 মাস ধরে লক আউট। এর পরের ভাবনাটা অবশ্য অবিনাশ আর অপর্ণাকে বলল না। অবিনাশের নজরে এলো ওই 5 নম্বর বাড়িটার অদূরে একটা সববাহী গাড়ি, যাকে ইংরেজিতে আমরা বলি হিয়ার্সে কার, দাঁড়িয়েছিল। অবিনাশ নজর করল সববাহী গাড়িটার গায়ে বেশ বড় হরফে লেখা স্বর্গের রথ। অবিনাশের একই সাথে হাসিও পেল, আবার এই সিস্টেমটার প্রতি ঘৃণাও উগরে দিল। অবিনাশ তার চিন্তাটা একটু বিস্তার করে ভাবল, কি অপূর্ব আমাদের সোশ্যাল সিস্টেম। যে লোকটা তার জীবদ্দশাতে একটু সুখের মুখ দেখল না, যে লোকটা তার জীবদ্দশাতে একটা ঠেলাগাড়ি চড়ার মূরত দেখাতে পারল না, সে তার মৃত্যুর পর বার্নিংহাটে যাচ্ছে, ও থুড়ি স্বর্গে যাচ্ছে সুদৃশ্য রথে চড়ে। অবিনাশ ভাবে, কি বিচিত্র এই সোশ্যাল সিস্টেম। বাড়ির কারো ছাদে হেলিপ্যাড হয়, কেউ আবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে পাড়ি দেয়, আর একটা শ্রেণীর দুবেলা দুটো অন্ন যাতে ওদের পোড়া পেটে পড়ে তার জন্য কালঘাম ছোটাচ্ছে।
কাব্যের ভাষায় বৈচিত্র্য আর অর্থনীতির ভাষায় বৈষম্য। অবিনাশের মনে হয় এত বৈষম্য, এত বৈচিত্র্য নিয়েও ভারত মহান। আপামর ভারতবাসী মহান কিনা অবিনাশ অবশ্য জানে না।